নবদ্বীপে এসেছি নবদ্বীপের বিশ্বখ্যাত রাস উৎসব দেখার জন্য। আমাদের নবদ্বীপে হচ্ছে কালীর যে রূপ, যে দক্ষিণা কালী যে শ্যামা মায়ের যে রূপ, সেই রূপের সৃষ্টি হচ্ছে নবদ্বীপ থেকে। ব্রাহ্মণরা ছিল, তাদের উৎসাহিত করেছিলেন যে তোমরা শাক্ত পুজো করো এবং বৈষ্ণবদের একটা বিশেষ দিনেই করো। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে এসেছি নবদ্বীপের বিশ্বখ্যাত রাস উৎসব দেখার জন্য। আপনারা জানেন এখানে বৈষ্ণবীয় ধারার পাশাপাশি শাক্ত রাসের প্রভাবও কিন্তু যথেষ্ট। আমরা সেই বিশ্ববিখ্যাত রাস উৎসব ঘুরে দেখব। সাথে থাকুন, আমরা ঘুরে দেখব শ্রীধাম নবদ্বীপের রাস উৎসব। নবদ্বীপ স্টেশন থেকে একটি টোটো নিয়ে আমরা চললাম পোড়ামাতলার উদ্দেশ্যে। যদিও এই সময় জায়গায় জায়গায় নো এন্ট্রি থাকে, তবুও যতটা এগিয়ে যাওয়া যায়। পথে পড়ল বেশ কিছু প্রতিমা, আমরা সেগুলো দর্শন করলাম। পোড়ামা যাওয়ার পথে পরেই ভদ্রকালী মায়ের পুজো এবং এখানে মাকে প্রচুর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় এবং অপূর্ব সুন্দর বিগ্রহ। নবদ্বীপের প্রাচীনতম পুজোগুলোর মধ্যে অন্যতম এই ভদ্রকালী মায়ের পুজো। যাওয়ার পথে পড়ল এই গঙ্গা পুজোটিও, কি সুন্দর প্রতিমা। এই হলো মা ডুমুরেশ্বরী। এই ডুমুরেশ্বরী মায়ের পুজো কিন্তু নবদ্বীপের অন্যতম প্রাচীন একটি পুজো। এই বিষয়ে আমরা পুজো কমিটির সদস্যর সঙ্গে কথা বলে প্রচুর ইতিহাস জেনে। নমস্কার, আমি হচ্ছে ডুমুরেশ্বরী বারোয়ারি মাতার সদস্য, নবদ্বীপ থেকে বলছিলাম। আমার নাম সঞ্জয় ঘোষ। অ্যাকচুয়ালি আমাদের মা দুর্গার তার 10টা হাত আছে, দশভুজা। ইনি হচ্ছেন অষ্টভুজা, মানে দুর্গার আগের রূপ হচ্ছে অষ্টভুজা। অ্যাকচুয়ালি এটা আনুমানিক 150 বছরের ওপরে, 1872 লেখা আছে, দেখুন আনুমানিক 150 বছরের ওপরে আমাদের পুরনো পুজো। আর ডুমুরেশ্বরী মাতা এই কারণে নাম হয়েছে মায়ের, মা অরিজিনাল নাম হচ্ছে মহিষমর্দিনী, অষ্টভুজা মহিষমর্দিনী।
অ্যাকচুয়ালি এই মূর্তিটা আগে অনেক দূরে হতো, মানে তখন গঙ্গা এক সাইডে চলে, এখন গঙ্গা এক সাইডে চলে গেছে ভাঙনে। তখন যে জায়গাটা পুজোর হতো সেখানে গাছ ছিল, ডুমুর গাছ। হ্যাঁ, ওই ডুমুর গাছের নিচে, হ্যাঁ মানে জায়গায় ঘুরছে তো না, গঙ্গা ভাঙানো মানে ঘুরছে, যে ডুমুর গাছ ছিল সেখানে, সেই ডুমুর গাছের নিচেই পুজোটা হতো। যেহেতু ওই নামটা ডুমুরেশ্বরী দিয়ে শুরু হয়েছে, ডুমুর গাছ দিয়ে ডুমুরেশ্বরী নাম এসছে। আসলে মা হচ্ছে অষ্টভুজা, আর মায়ের পুজো গতকাল চতুর্থীতে পুজো হয়, পূর্ণিমাতে জাস্ট সম্মান পূজায়। হ্যাঁ, 150 বছরের উপরে শুরু। অনেক আমাদের সব আগে যারা আছে তারা বারোয়ারি পুজো এটা। এবার 1872-এর আনুমানিক ধরা হয়েছে আমাদের। হ্যাঁ, এবার গতকাল আমাদের চতুর্থীতে পুজো হয়ে গেছে, মায়ের শাক্তমতে পুজো হয়, ব্রাহ্মণ বাইরে থেকে আসে। হ্যাঁ, চতুর্থীতে গতকাল হয়ে গেছে আমাদের পুজো। গতকাল আমাদের এখানে মাছ ভোগ ফাঁকভোগ সব দিয়ে পুজো হয়। সব তান্ত্রিক মতে পুজো হয়। হ্যাঁ, শাক্তমত তো শক্তি পুজো, তো মায়ের তান্ত্রিক মতে পুজো হয়। কারণ ফারণ সবই লাগে, ইলিশ মাছ, রুই মাছ, একদম জ্যান্ত মাছ দিয়ে ওই দিয়ে মায়ের ভোগ হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের নবদ্বীপ হচ্ছে কালীর যে রূপ, যে দক্ষিণা কালী, যে শ্যামা মায়ের যে রূপ, সেই রূপের সৃষ্টি হচ্ছে নবদ্বীপ থেকে। চৈতন্য মহাপ্রভুর জন্ম নবদ্বীপে বৈষ্ণব মতে, আর নবদ্বীপে হচ্ছে আগমবাগীশ, নাম শুনেছেন নিশ্চয়ই, কৃষ্ণচন্দ্র আগমবাগীশ, তার বাড়ি হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপ দীপাবলিতে আমাদের এখানে যে আগমশ্রী মায়ের মন্দিরে মেন পুজো, কালীকে অনেকে চেনে না, প্রচার সেরকমভাবে নেই, কিন্তু অরিজিনাল কালীর সৃষ্টি হচ্ছে নবদ্বীপ থেকে। মহাপ্রভু এখানে, কালীও এখানে, এই জন্যই দুটো শাক্ত আর বৈষ্ণবতা। আর রাজা কৃষ্ণচন্দ্র রায় থাকাকালীন এই পুজোগুলি শুরু করেছিলেন। উনি একটু শক্তির পুজোতে বেশি ভালোবাসতেন, সেই হিসাবে উনি নবদ্বীপ শক্তিপথে সব বিভিন্ন সব দেবী দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, কোনো দেবী বাকি নেই, সব দেবী এখানে থাকে। সব থেকে পুরনো পুজো হচ্ছে নবদ্বীপ প্রথম রাসপূর্ণিমা পুজো হচ্ছে এলানিয়া শিব পুজো, এলানিয়া কালী, যেটা এখান থেকে আপনার 1.5 কিলোমিটারের মধ্যে দেওয়ারাপাড়া বলে জায়গাটা, ওখানে এলানিয়া কালী হয়। ওটা হচ্ছে নবদ্বীপের প্রথম রাসপূর্ণিমার পুজো। তারপরে তো অনেক পুজো আছে, 300 বছরের, 350 বছরের পুরনো। সবচেয়ে বড় বিখ্যাত পুজো হচ্ছে বড়সমা মাতা, মানে ওটা আপনার স্টেশনের কাছাকাছি হয়। গৌরাঙ্গনী মাতা, যেটা হচ্ছে আপনার জোড়াবাগ গৌরাঙ্গনী, যেটা হচ্ছে আপনার কাঁধে করে যায়, 108টা বেড়ার কাঁধে, যেটা আগামীকাল সকালবেলায় ওই 12টার দিকে বেরোবে, রাত দুপুর 1-2টোর মধ্যে আবার উনি বিজয় হয়ে যায়, দুপুরে বিজয় হয়ে যায়। মানে অসংখ্য লোক ওনার সঙ্গে থাকে। সামনে হয়তো ধরুন 20,000 লোক থাকে, তো পেছনে 50,000 লোক ওর পেছনে থাকে। আপনার একটু খুলে দেখতে গৌরাঙ্গনী মাতা পুজোর আর রাসপুরে দেখলে বুঝতে পারবেন যে লোক পেছনে 50,000 লোক আছে, সামনে 20,000 লোক আছে। 400-র উপরে। এগুলো হচ্ছে আপনার সরকারি খাতে হচ্ছে আপনার 300-র উপরে, তারপর আরও 100-র উপরে পুজো এক্সট্রা ধরে রাখুন। এই বিশাল মা কালী দেখলে পরে তোমার মানে এই হলো রণকালী মাতা। বিশাল উচ্চতা বিশিষ্ট এই বিগ্রহটি মায়ের কি অপূর্ব সুন্দর। মায়ের একেবারে এটি রণং দেহী রূপ। মায়ের চোখ দেখুন কি অদ্ভুত রক্তবর্ণ নেত্র। আমরা এখন চলেছি পোড়ামাতলার দিকে। আমি এখন চলেছি পোড়ামাতলার দিকে। ওখানে বেশ কয়েকটি বিখ্যাত পুজো হয়, সেটি দেখাবো। চলুন আমার সাথে।
পথে যেতে গিয়ে পেলাম রণচণ্ডী মায়ের পুজো, এবং রণচণ্ডী মায়ের পুজো বেশ প্রাচীন পুজো নবদ্বীপের। আমরা পুজো কমিটির সদস্যের সাথে কথা বলে জেনে নেব এই পুজোর ইতিহাস। সারা দেশে যখন অসুরের উৎপাত খুব বেড়ে গিয়েছিল, পৃথিবী একদম ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন দেবী দুর্গা উনি তখন তাদের উৎখাত করার জন্য এই ভয়ঙ্কর রূপ নিয়েছিলেন। সেই রূপটাকে বলা হয় মানে রণচণ্ডী। এটা মূল হচ্ছে মানুষে মানে মানে ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের উপর মানে উনি সারা দেশে পৃথিবীতে উনি এসেছিলেন এই অন্যায়টাকে বন্ধ করবার জন্য। হ্যাঁ, যাতে রণচণ্ডী মাতা, রণচণ্ডী মানে মা দুর্গা মায়ের ভয়ঙ্কর মূর্তি, উনি রুদ্র মূর্তি যাকে বলা। এই রুদ্র মূর্তি তখনই ধারণ করেছিলেন যখন দেশে অনাচার সৃষ্টি হয়েছিল, অসুরের উপদ্রব বেড়ে গেছিল, তখন তাদের ধ্বংস করবার জন্য এই মূর্তি ধারণ করে তিনি পৃথিবীকে বাঁচিয়েছিলেন। আমার নাম হচ্ছে রজত কুমার দাস, আমি এই ক্লাবের আমি হচ্ছে সহসভাপতি। এটা মোটামুটি আমাদের 76 বছরে 73। সারা নবদ্বীপ ঘুরলে আমাদের যে দেবদেবীর বিভিন্ন মূর্তি আছে, সারা নবদ্বীপ ঘুরলে তার 90 ভাগই আপনি দেখতে পারবেন। বিভিন্ন দেবীর যে রূপ বা দেবতাদের যে রূপ, সেটা সারা নবদ্বীপে রাসে কিন্তু আপনারা সচক্ষে দেখতে পারবেন, তাদের পূজিত হয় সারা নবদ্বীপে। একই রূপে সব জায়গায় নয়, কোথায় দুর্গা আছে, কোথায় কালী আছে, কোথায় শিব আছে, এইভাবে তাদের পূজিত হয়। রয়্যাল সোসাইটির পোড়ামাতলার প্রাঙ্গণে এই মহাপ্রভুর বিগ্রহটি বহু বছর ধরে পূজিত হয়ে আসছে এই রাসের সময়। মহাপ্রভুর বিগ্রহটির পাশেই রয়্যাল সোসাইটির পোড়ামাতলায় এই মহিষ মর্দিনী মায়ের পুজো হয়। এই পুজোটিও বেশ পুরনো পুজো। আমরা এই পুজোর ইতিহাস সম্পর্কে মহিষ মর্দিনী যে রয়্যাল সোসাইটি ক্লাব, সেই ক্লাবের সদস্যের সাথে কথা বলবো এবং জেনে নেব এই পুজোর ইতিহাস। আমাদের এই পুজো 83 বছর পদার্পণ করলো। আমাদের যারা কর্মকর্তা বা কমিটিতে যারা আছে তাদের সহযোগিতায় এবং পোড়ামা প্রাঙ্গণ ব্যবসায়ী যারা আছে সকলের সহযোগিতায় আমরা এই জায়গাটায় পুজো করতে পারি। এবং আমাদের ঠাকুরের উচ্চতা হচ্ছে 18 হাত। এটা 3 দিন ধরে নবদ্বীপে একটাই পুজো হয়, সেটা হচ্ছে মা মহিষমর্দিনী হ্যাঁ মহিষমর্দিনী পুজো। এটা রয়্যাল সোসাইটি ক্লাব। ওনার নামেই সংকল্প করে আমরা এই পুজোটা করি। আমাদের কোনো ব্যক্তিগত পুজোর সাথে কোনো কারোর সম্পর্ক নেই। রাজার জায়গায় পুজো করি, রাজার নামে সংকল্প করি, এইভাবেই দীর্ঘদিন হয়ে আসছে। 83তম বর্ষ। আমরা চলে এসেছি পোড়ামাতলায়। এখানে দেখছেন সারি সারি মঠ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকটি বারোয়ারি থেকে নিয়ে যাওয়া হয়। এই মঠ পোড়ামাতলায় নিয়ে আসা হয় এবং পুজো করা হয়। আপনারা দেখুন এখানে পোড়া মাতা নবদ্বীপের নগর মাতৃকা এবং তার সাথে সাথে আছে মা ভবতারিণী ভবতারণ শিব মন্দির এবং এই পোড়া মা যে বৃক্ষের নিচে আছে সেই 1000 বছর প্রাচীন বটবৃক্ষ। সব মিলিয়ে এখানে রাস উৎসবে জমজমাট এই পোড়ামাতলা। সাথে থাকুন, আপনারাও দর্শন করুন। আপনারা দেখতে পাচ্ছেন এই বড় বড় মঠ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পোড়ামাতার পুজো যাওয়ার জন্য।
ছিল নবমী করা। এখানে আমরা যে যার ঠাকুর যে যার বারোয়ারি যেখানে পুজো হয়, তারপর পূর্বা মাকে আমরা সমস্ত বারোয়ারি থেকে এই মঠ দিয়ে পুজো দিয়ে থাকি। প্রত্যেক বছরই থাকি আমরা আগে বাদ্যযন্ত্র সহকারে আসতাম, পরে প্রশাসনিক বিভিন্ন মেনে আমরা এখন শুধুমাত্র একটা ঢাক বা ঢোল নিয়ে এইটা করে থাকি। আমার নাম শুভম দাস, আমাদের রানীরচড়া নৃত্যকালী বারোয়ারি। না হলে বোঝা যায় পুরো। নবদ্বীপের মা পোড়ামা হচ্ছে নবদ্বীপ বিদ্যাজননী মা নীল সরস্বতী। মা নীল সরস্বতী রূপে মা এখানে পুজো হয়, অষ্টার একটা রূপ। ইনি নবদ্বীপের গ্রামদেবী। আজকে প্রত্যেকটা বারোয়ারি মাকে এসে পুজো দেন এখানে। কত বছরের প্রাচীন মায়ের উৎপত্তি? ইতিহাস এবং কিছু জানা যায় না, এটা সম্বন্ধে কিছু জানা যায় না। আজ আনুমানিক অনেক বছরই হবে এবং মহাপ্রভুর আগে আগে এখানে। আচ্ছা, মানে ইনি তো এখানের পুরো নগর নবদ্বীপেশ্বরী, এনাকে নবদ্বীপেশ্বরী রূপে আখ্যা করা হয়। নবদ্বীপের গ্রামদেবী। আর এই যে মা মা ভবতারিণী মন্দির, মা যিনি তারিণী রূপে পূজিত করা হয় এবং এনার প্রবাদ আছে গণেশের মূর্তি ছিল। পরবর্তীকালে মহারাজ কৃষ্ণের আমলে এনাকে তখন প্রতিষ্ঠিত তারিণী রূপে প্রতিষ্ঠিত করা। পোড়ামা ভবতারিণী মায়ের পাশাপাশি কিন্তু এই ভবতারণ শিব মন্দির, এই ভবতারণ শিব মন্দিরেও কিন্তু মঠ, যে বারোয়ারি পুজোর মঠগুলি পুজো করা হচ্ছে আপনারা দেখছেন, এটি কিন্তু বাবার কাছেও নিয়ে আসা হয়। টাকা পয়সা মোবাইল গানাগাটি সাবধানে রাখবেন। টাকা পয়সা মোবাইল গানাগাটি সাবধানে রেখে আস্তে আস্তে ঘুরে দেবেন। অযথার মন্দিরের ভিতরে কেউ ভিড় করবেন না, অযথার মন্দিরের ভিতরে কেউ ভিড় করবেন না। রয়্যাল সোসাইটির মহিষমর্দিনী পুজোর পাশেই কংস বণিকদের এই পুজো হয় শ্যামা মায়ের পুজো।
পার্থসারথী পুজো দর্শন করার পর আমরা এখন নিত্যকালী মায়ের পুজো দেখতে যাচ্ছি। অপূর্ব সুন্দর এই বিগ্রহটিও আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন কি সুন্দর নিত্যকালী মায়ের বিগ্রহ এখানে পুজো হয়। হ্যাঁ, নবদ্বীপের নিত্যকালী পুজো কমিটির এটা বাগচিপাড়া 250 বছর পুরনো এই পুজো মায়ের, অতি প্রাচীন পুজো। তা এই পুজো অনেক দিনের, এখানে আজকে থেকে ধরুন 250 বছর আগে এই পুজো হয়েছে, ঠিক আছে। এখন এই পুজো চলে আসছে পরম্পরা ধরে। তা আমাদের এই পুজোতে বাইরের থেকে যত সব লোকজন আসে তারা সব অংশগ্রহণ করে এখানে, এবং এই পুজো উত্তরায়ণ শ্রীবৃদ্ধি হচ্ছে। আগে এত তো জমজমাট ছিল না, দিন দিন যত বাড়ছে তত জমজমাট হচ্ছে। এবং আমাদের এই পুজো নিত্যকালী পুজো খুব প্রাচীন। নিত্যকালী নবদ্বীপে দুটো হয়, এই একটা আরেকটা আছে ওইদিকে। তা মোটামুটি এই পুজো পঞ্চমতে হয়, এই পুজোটা পঞ্চমতেই হয় এবং খুব প্রাচীন পুজো। পার্থসারথী পুজো দেখার পর এবার আমরা চলেছি ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করার পর তার পাশেই একটি অতি প্রাচীন পুজো হয়, সেই পুজো আমরা দর্শন করব। থাকুন আমাদের সাথে। নবদ্বীপে রাসের সময় এই বহুরূপী কিন্তু দেখা মেললে বাংলার অন্যতম প্রাচীন একটি লোকধারা হচ্ছে এই বহুরূপী। তারা আসেন, সেজে দাঁড়িয়ে থাকেন এবং বিভিন্ন মানুষ অনুগ্রহ করে তাদের কিছু দান করেন। ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের ঠিক পাশেই কিন্তু নবদ্বীপের বহু প্রাচীন এই গঙ্গা মাতার পুজো হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর মা গঙ্গার বিগ্রহ, পাশে ভগীরথ যিনি মা গঙ্গাকে এনেছিলেন মর্তে, এবং তার পাশে রয়েছেন মহাদেব। আমি চলে এসেছি ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। ধামেশ্বর মহাপ্রভুর মন্দির এর আগেও পান্থজন কথায় আপনাদের এই মন্দির দেখিয়েছি। বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত মহাপ্রভুর অপূর্ব সুন্দর বিগ্রহ, যা মহাপ্রভু যেই নিম গাছের তলায় জন্মেছিলেন সেই নিম গাছের কাঠ দিয়েই তৈরি হয়েছিল। বিষ্ণুপ্রিয়া দেবীকে তিনি আদেশ দিয়েছিলেন এই তার বিগ্রহ নির্মাণ করে পুজো করতে, এবং
মহাপ্রভুর প্রাকট্যকালে কিন্তু এই বিগ্রহ তৈরি হয়েছিল এবং বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করতেন মহাপ্রভুর পাদুকা এবং এই বিগ্রহ অপূর্ব সুন্দর ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহ আপনারা দর্শন করুন। আপনারা দেখতে পাচ্ছেন ধামেশ্বর মহাপ্রভুর অপূর্ব সুন্দর বিগ্রহ। মহাপ্রভুর পাদুকা, যে পাদুকা চৈতন্য মহাপ্রভু দিয়ে গিয়েছিলেন মা বিষ্ণুপ্রিয়াকে, সেই পাদুকা এবং চৈতন্য মহাপ্রভুর ভোগ আরতি শুরু হবে। মহাপ্রভুকে পোশাক পরিবর্তন করে দেওয়া হয়েছে, গাঢ় নীল বর্ণের পোশাকে সেজে উঠেছেন মহাপ্রভু, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। ধামেশ্বর মহাপ্রভুকে নিয়ে ইতিপূর্বে পান্থজন কথা একটি আলাদাভাবে ভিডিও করা হয়েছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে আমরা চলে যাব সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের মহাসমাধি স্থানে। একবার দর্শন করে প্রণাম নিবেদন করে তারপর এখান থেকে বেরিয়ে অন্যান্য দার্শনিক মূর্তিগুলো দর্শন করি। এই হলো বিষ্ণুপ্রিয়া মায়ের পাকঘর বা হেঁসেল বা রান্নাঘর। এখানে আজও মাটির উনুনে কাঠের চালে রান্না হয়। নবদ্বীপের অন্যতম প্রাচীন শিব মন্দির এটি, জগন্নাথ শিব মন্দির। এখানে বেশ কিছু প্রাচীন শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। আমরা চলেছি নবদ্বীপের রানীমা মা গৌরাঙ্গিনীকে দর্শন করতে। এখানে একটি আলপনা প্রতিযোগিতা হয়েছে, যেমন চন্দননগরে হয়ে থাকে তেমনি এখানেও একটি আলপনা প্রতিযোগিতা হয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো। বেশ সুন্দর লাগছে সম্পূর্ণ রাস্তাটি। বলবো এই পুজো হচ্ছে 196 বছরের পুজো এবং এই ঠাকুর অত্যন্ত জাগ্রত এবং এই ঠাকুর প্রতি বছর দুপুর 1টার সময় বেহারা দ্বারা গিয়ে 4টের মধ্যে বিসর্জন হয়ে যায় এবং এই ঠাকুরের সঙ্গে কিছু না হলেও অন্তত 2-3 হাজারের ওপরে লোক সামনে থাকে। হ্যাঁ, কাঁধে যায়, বেহারাদের কাঁধে প্রায় 68-70 জন বেহারা থাকে, তার 108 ধরুন, তার মধ্যে 80 জন কাঁধে নেয় আর কিছু হেল্পার থাকে আর কি, অল্টারনেট হয়। হ্যাঁ হ্যাঁ, নিরঞ্জন আগামীকাল 1টায় এখান থেকে কাঁধে বেরোবে। এখান থেকে গিয়ে আপনার চারচালা বাজার বলে একটা জায়গা আছে, চারচালা বাজারে যাবে, ওখান থেকে ব্যাক করে এসে 4টের মধ্যে প্রাচীন পীরতলায় খালে বিসর্জন হবে। মায়ের এই যে মা গৌরাঙ্গিনী এনার নাম, এই গৌরাঙ্গিনী এনার যে বিগ্রহ, এর যদি একটুখানি বিগ্রহের দুর্গারই একটা রূপ, ঠিক আছে? এটা হচ্ছে মা দুর্গার যে দুর্গা মূর্তি। এখানে অসুর পাবেন, অসুরকে যখন মুন্ডমালিনী ইয়ে করেছে তখন অসুরের মুখটা নিচে থাকে। গৌরাঙ্গিনী আছে, গৌরাঙ্গিনী মা মূর্তি, মায়ের দুর্গারই একটা রূপ, একটা রূপ, দুর্গারই একটা রূপ, একটা রূপ, একটা রূপ। হ্যাঁ, শাক্ত মতে, আর এই 196 বছরে পদার্পণ এই বছরে। হ্যাঁ, অনেক পুরনো পুজো, অনেক পুরনো। এবং নবদ্বীপে এই ঠাকুরটি বেহারা দ্বারা কাঁধে যায়, আর কোনো ঠাকুর কাঁধে যায় না। মানুষের কাঁধে এই নিরঞ্জন নয়,
অন্য কোনো ঠাকুর যায় না, বাকি ঠাকুর সব চাকায়। এই ঠাকুর বিসর্জন হওয়ার পরে বাকি ঠাকুরগুলো বেরোবে, প্রসেশনে বেরোবে, নাহলে অবস্ট্রাকশন হয়ে যাবে। অ্যাকচুয়ালি রাসের, নবদ্বীপের রাসের সূত্রপাত কোথা থেকে, মানে অনেকেরই এটা কনফিউশন আছে যে কৃষ্ণের একটা উৎসব রাসযাত্রা, তাতে এত শাক্ত পুজো কেন? এটা কিন্তু একটা প্রশ্ন। এর উত্তর হচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্র রাজা, কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজা, তিনি কিন্তু শাক্ত ছিলেন, এবং শাক্ত ছিলেন বলে তিনি বৈষ্ণব বিরোধী ছিলেন। আর তখন নবদ্বীপে ব্রাহ্মণ সম্প্রদায় এবং শৈব, ব্রাহ্মণ আর শৈব শাক্ত, এরা কিন্তু এদের সঙ্গে বৈষ্ণবদের কিন্তু খুব একটা মনোমালিন্য ছিল। মানে মহাপ্রভুর মৃত্যুর পরে ইতিহাস বলছে প্রায় 200 বছর বৈষ্ণব সাধনাই বন্ধ ছিল নবদ্বীপে। এবার নবদ্বীপ কেন, সারা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা কিছু একটা সমস্যা ছিল। তো সেই সময় কৃষ্ণচন্দ্র রাজা কিন্তু শাক্ত স্পন্সরশিপ ছিলেন। তো উনি তখন নবদ্বীপের বিভিন্ন জায়গার যে ব্রাহ্মণরা ছিল তাদের উৎসাহিত করেছিলেন যে তোমরা শাক্ত পুজো করো এবং বৈষ্ণবদের একটা বিশেষ দিনেই করো, তাতে উনি স্পন্সরশিপ দেবেন। এবং তিনি এই টাকার লোভ, ন্যাচারালি ব্রাহ্মণদের টাকার লোভ থাকেই, হ্যাঁ। এবার বিভিন্ন জায়গার এইসব ব্রাহ্মণ, যেমন আমাদের এখানে গোলক ন্যায়রত্ন বলে একজন ব্রাহ্মণ ছিলেন, বিভিন্ন জায়গায় এরকম 2-3 জন, প্রথম কেউ কালী ঠাকুর, কেউ শক্তি পুজো, এই মা দুর্গারই একটা বিশেষ রূপ, এরা এগুলোকে কল্পনা করে। এগুলো কিন্তু মানে কি বলবো, এগুলো এইসব রূপগুলো কিন্তু সেই সব তাদের কল্পনা। সেই সময় ওরা এই পুজোগুলো স্টার্ট করেন এক এক করে। এটা প্রায় 250 বছরের আগে। কৃষ্ণচন্দ্র রাজার শাসনকাল কখন, পলাশির যুদ্ধের ওই সময়, মানে 1757 এরকম টাইমে উনি রাজত্ব করতেন। তো ওখান থেকে মোটামুটি ধরুন 1757 থেকে 1800 সালের একটু আগে পর্যন্ত নবদ্বীপে যত রাসের ওই সময়টাই আস্তে আস্তে প্রচার পায়, এবং ডাইরেক্ট রাজা কৃষ্ণচন্দ্রের অনুগ্রহ লাভ করার জন্যই এই ঠাকুরগুলো সৃষ্টি হয়। এটা কিন্তু বাস্তব। তো এখানে নবদ্বীপে কিছু পুরনো প্রাচীন কিছু কালী পুজো আছে, মানে দেখবেন ওলা দেবী তলার একটা কালী পুজো আছে, ওটা সবচেয়ে পুরনো। আমাদের ঠাকুরটা পুরনো, আমাদের ঠাকুর আগে ছিল ভিন্নবাসিনী ছিল। ভিন্নবাসিনীর একটা ফরমেশন হচ্ছে গৌরাঙ্গিনী, মানে এই ঠাকুরটা এই অঞ্চলে হতো, ভিন্নবাসিনী রূপে হতো। কারণ এই অঞ্চলে শোনা যায় যে বিন্ধ্য পর্বত অঞ্চল থেকে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন এখানে এসে বসবাস করতেন, এবং এই ভিন্নবাসিনী পরবর্তীকালে ভেঙে যায়, দিয়ে এখানে গৌরাঙ্গিনী, নবদ্বীপে আরও 2-3টে ভিন্নবাসিনী হয়। এই লোকগুলো বিভিন্ন জায়গায় যেখানে থাকতে শুরু করে, সেখানে ওই ভিন্নবাসিনী বা ভিন্নবাসিনীকে ভেঙে চুরে কোনো একটা ফরমেশন দিয়ে পুজো করতে শুরু করে। এইগুলো হচ্ছে মোটামুটি একটা হিস্ট্রি। তো এবার ধরুন আড়ং বলছি, আড়ং কথাটা কোথা থেকে আসছে? আড়ং বলতে পারেন এটি কার্নিভাল। এই কার্নিভালের আদি রূপ হচ্ছে এই আড়ং। তখন কৃষ্ণচন্দ্র রাজা, এই পোড়ামাতলাটা কিন্তু রাজার জায়গা, এবং ওই আড়ংয়ের দিন কৃষ্ণচন্দ্র রাজা এসে এই পোড়ামাতলায় বসতেন, এবং প্রতিটা ঠাকুর, এই যে উনি টাকা দিয়েছেন ব্রাহ্মণদের, তারা পুজো করেছে, এই প্রতিটা ঠাকুর ওই রাজাকে দেখানোর জন্য ওই পোড়ামাতলার ওপর দিয়ে নিয়ে যাওয়া হতো, এবং রাজা বসে বসে দেখতেন। এখন যখন আমাদের শাসক দল দেখে, হ্যাঁ, কার্নিভালের আগের ফরমেশন হচ্ছে এইটা, মানে বুঝতে পারছেন, আমি আর কিছু বলার দরকার নেই। হ্যাঁ, এইটা হচ্ছে কিছুটা রিলেটেড এর সঙ্গে, মানে এটাই হচ্ছে নবদ্বীপের, বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের প্রথম কার্নিভাল কিনা জানি না আমি, কিন্তু এইটা হতো। তাই সেইখান থেকে এটাকে আড়ং বলে, মানে আমরা এখনো আড়ংই বলি। এবং পোড়ামাতলার উপর দিয়ে যাওয়া হয়, রাজা থাকেন না, আমরা আমাদের মতো যাই। এটা হচ্ছে প্রথম ঠাকুর যেটা নবদ্বীপে বেরোয়। আমরা বেরিয়ে এসে আমাদের বিসর্জন হয়ে যায়, তারপরে অন্যান্য ঠাকুররা বেরোতে শুরু করে। যারা মানে গৌরাঙ্গিনীকে ভালোবাসে, অনুরাগী ভক্ত, তারা স্বেচ্ছায় এসে এখানে চাঁদা দিয়ে যায়। আমরা চাঁদা তুলতে যাই না, এবং চাঁদা প্রতি বছরই বেশি করেই দেয়।
এই বছর 2 টাকা, 5 টাকা, তারপরে 15 টাকা, তারপরে 20 টাকা, তারপরে 100 টাকা দিয়ে যাচ্ছে বারবার। কম দেয় নাকি? নিজেদের ইচ্ছা আমরা এখানে বসে সারা নবদ্বীপের চাঁদা কালেকশন হয়, সারা নবদ্বীপের চাঁদা কালেকশন হয়, কিন্তু আমাদের পক্ষে লোকজন কমের জন্য আমরা লোকের বাড়িতে যাই না। তারা নিজেরা এসে নিজেদের আগ্রহে স্বেচ্ছায় এই চাঁদা আমাদের দিয়ে দেয়। কেউ 500, কেউ 1000, কেউ 200, কাউকে বলতে হয় না, মানে চাইতে হয় না, আসলে এসে বিল কেটে চাঁদা নিয়ে যাবে। ইনি শ্রী শ্রী অপরাজিতা মাতা দুর্গারই এক রূপ, খুবই সুন্দর বিগ্রহ। এবার আমরা চললাম নবদ্বীপের অন্যতম প্রাচীন 4 শ্যামা মা, 4 বোন তারা, তাদের দর্শন করতে। বড় শ্যামা, মেজ শ্যামা, সেজ শ্যামা এবং ছোট শ্যামা মাকে দেখব। তার আগে শ্রী শ্রী মহিষমর্দিনী পাতার এই তেঘুরি পাড়ার পুজোটি দেখে নেব। এই হলো তেঘুরি পাড়ার বড় শ্যামা মা, প্রায় 29 ফুট উচ্চতা বিশিষ্ট এই বড় শ্যামা মা। এই পূজার প্রচলন করেছিলেন তান্ত্রিক ভৃগুরামের জ্যেষ্ঠ পুত্র গদাধর। বড় শ্যামা মাতার পূজা সারা বছরই হয়, তবে ঘটে শুধুমাত্র এই রাস পূর্ণিমাতেই মূর্তি নির্মাণ করে পুজো হয়। বড় শ্যামা মাকে দর্শন করার পর মেজ শ্যামা মাকে দর্শন করতে যাওয়ার পথে পরে এই গণেশ জননী মাতার পূজা। এরপর আমরা চললাম মেজ শ্যামা মাকে দর্শন।
বড় এবং মেজো শ্যামা মাকে দেখার পর আমরা এখন চলেছি সেজো ও ছোট শ্যামা মাকে দেখার জন্য। সারা দিন ধরে আমরা নবদ্বীপের এই রাস উৎসব আপনাদের ঘুরে দেখাচ্ছি। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। চলুন এবার আমরা দর্শন করে নেব সেজো শ্যামা মা এবং ছোট শ্যামা মা। সেজো এবং ছোট শ্যামা মায়ের পুজো দেখতে যাওয়ার পথে পড়ে এই ভারত মাতার পুজো। ভারত মাতার পুজো ভারত চীন যুদ্ধের সময় থেকে। সেজো শ্যামা মাকে দর্শন করার আগে আমরা দর্শন করে নেব ছোট শ্যামা মা, কারণ ছোট শ্যামা মায়ের প্যান্ডেলটি আগে পড়ে। ছোট শ্যামা মাকে দর্শন করার পর আমরা এবার সেজো শ্যামা মাকে দর্শন করতে যাব। তার মাঝে পড়ে মা তারার এই পুজোটি। অপূর্ব সুন্দর মায়ের বিগ্রহ আপনারা দর্শন করুন। আমরা এবার চলেছি সেজো শ্যামা মাকে দর্শন করতে। নবদ্বীপের রাস আমরা এই সেজো শ্যামা মাকে দিয়ে শেষ করবো, কারণ আমরা বড় শ্যামা মায়ের পরে মেজো শ্যামা মা, তারপর ছোট শ্যামা মাকে দর্শন করেছিলাম। এবারে যাচ্ছি সেজো শ্যামা মাকে দর্শন করতে। আশা করি এই নবদ্বীপের রাস উৎসবের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে।